হ্যালো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ কথা? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি আলহামদুলিল্লাহ কেমন স্যার, আপনি আছেন? কেমন? এই তো আছি, আমি ভালো আছি। আমি দুঃখিত যে তোমাদের ক্লাস ছিল 11টার সময় আর কি। আমাদের মানে আমাদের ফিজিক্সের ক্লাসগুলো হয় সাধারণত 11টা 15, 10টা 15 এরকম সময় আর কি। আমি তোমাদের ক্লাসটাও ভাবছিলাম হয়তো 11টা 15-তে, একটু দেরি হয়ে গেল আর কি। যাই হোক, তো আমাদের ক্লাসে যেটুকু আগে পড়িয়েছিলাম আমরা একটু সেটা বের করি। আমাদের ডিটারমিনেশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করছিলাম আর কি। এটার জন্য আমরা বলেছিলাম দুইটা পদ্ধতি পড়বো, একটা হচ্ছে ক্যাভেন্ডিশের মেথড আর একটা বয়েজ মেথড। এই দুই মেথডে আমরা জি এর ভ্যালুটা কিভাবে বের করা যায় এটা আমরা করতে চাচ্ছি। এর মধ্যে আমাদের ক্যাভেন্ডিশের মেথডটা কমপ্লিট হয়ে গেছে পড়াটা। আজকে আমরা বয়েজ মেথড, এটা কিভাবে জি এর ভ্যালু ক্যালকুলেট করে এই মেথডে, এটা নিয়ে আজকে আলোচনা করবো আর কি। তো ক্যাভেন্ডিশ মেথডটা তোমাদের আশা করি সবার বোঝা হয়েছে আর কি। তোমরা এটা নোট পেয়েছিল এবং ক্লাসও অনেকবার রিপিট করা হয়েছে আর কি। তো এটাতে সমস্যা থাকলে তারপর একটু বলতে পারো আর কি, যে এখানে প্রবলেম আছে, আমি ওটা আরেকবার একটু বুঝাই দিব নি। আর এই ক্যাভেন্ডিশ মেথডে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে ফিগারটা আরেকবার দেখলে একটু ক্লিয়ার হবে। ক্যাভেন্ডিশ মেথডের প্রবলেম হলো যে এটাতে অনেক বড় জায়গা দরকার। প্রথম কথা হলো যে অনেক বড় জায়গা দরকার। এটার যে আর্ম গুলো আছে, মানে যে পিকিউ যে বাহুগুলো ছিল, এই বাহুগুলা দৈর্ঘ্য অনেক বড় হতে হবে, যত বড় হবে তত বেশি ভালো, মানে ক্যাভেন্ডিশের মেথড অনুযায়ী। আর বলগুলোরও একটার সাথে আরেকটা যে অ্যাট্রাকশন ফোর্স যেটা, এটা ছোট বলের সাথে বড় বলে থাকলে পরে ঠিক আছে, কিন্তু এই এইখানকার যে বড় বলটা এর সাথে অপোজিট সাইডের ছোট বলের এবং বড় বলের আবার একটা আকর্ষণ থাকে, কিন্তু ওই আকর্ষণ বলটা আমরা এখানে পুরোপুরি নেগলেক্ট করেছি। এটা একটা উইক পয়েন্ট ছিল এখানে। আর আরেকটা হলো যে এখানে যখন এত বড় একটা লেন্থ এখানে আছে, পিকিউ লেন্থ যখন এত বড়, আর এটা যখন এত বড় জায়গাতে মুভ করছে, তখন তার মধ্যে এয়ার কারেন্ট তৈরি হবে, বাতাসের একটা প্রবাহ তৈরি হবে এর সাথে সাথে, যেটা কিনা এই পুরো এক্সপেরিমেন্টটাকে আবার একটা আহ, মানে ইরর তৈরি করতে পারে আর কি এখানে জি এর ভ্যালু মেজারমেন্টে। আর আরেকটা ইররের উৎস ছিল, সেটা হচ্ছে যে সাসপেনশন ওয়্যার, যেটা আমাদের যে টরশন ওয়্যার, যে ওয়্যারটা ছিল, মানে যেটা আমরা ঝুলিয়ে দিয়েছিলাম এবং এটাতে মোচড় তৈরি করছিলাম, সেই সাসপেনশন ওয়্যারটা হতে হবে পুরোপুরি ইলাস্টিক। কিন্তু আমরা যে ওয়্যার গুলো সচরাচর ব্যবহার করি এটা পুরোপুরি ইলাস্টিক হয় না। এটা একটা ইরোরের বড় একটা উৎস আর কি। এবং যদি ইলাস্টিক যদি না হয় তাহলে সেখানে যেটা হবে সেটা হলো যে আমরা যেটা ধরেছিলাম যে এর যে টুইস্টিং যে ইয়াটা কাপল যেটা, এটা হচ্ছে এর অ্যাঙ্গেলের সাথে এটা প্রপোর্শনাল। মানে যত বেশি তুমি অ্যাঙ্গেল বাড়াবা, এটা রিস্টোরিং টর্ক তত বেশি হবে, একদম প্রপোর্শনাল অনুযায়ী হওয়া উচিত। কিন্তু যদি এটা পুরোপুরি ইলাস্টিক না হয়, যেটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন এটা পুরোপুরি ইলাস্টিক নাও, তো এইসব ক্ষেত্রে আমাদের এটা মানে এর যে ইয়েটা মানে রিস্টোরিং টর্ক যেটা, সেই রিস্টোরিং টর্ক পুরোপুরি অ্যাঙ্গেলের সাথে প্রপোর্শনাল হয় না। আর তুমি টর্ক প্রথমে অ্যাপ্লাই করলা, এটা টুইস্ট হলো, আবার টর্ক যদি আমরা এখানে ইয়া করে ফেলি, মানে এটা সরিয়ে ফেলি, তাহলে এটা পুরোপুরি আগের অবস্থায় রিগেইন করতে পারে না, একদম 100% পারে না আর কি। তো এগুলো হচ্ছে আমাদের মূলত এটার লিমিটেশন ছিল। এখন বয়েজ মেথড যেটা করলো সেটা হচ্ছে বয়েজ মেথডে এটাকে সবগুলো যে লিমিটেশন এটা মোটামুটি দূর করে ফেলা হলো, এবং এটা যে ডাইমেনশনাল একটা প্রবলেম ছিল যে এর অনেক বড় জায়গা দরকার, তো উনি প্র্যাকটিক্যালি দেখেছেন যে এটা আসলে এই ডাইমেনশনটা মানে বড় করে যে অ্যাকুরেসি পাওয়া সম্ভব, ছোট করেও তার থেকে বেশি বা সেই একই পর্যায়ের অ্যাকুরেসি পাওয়া সম্ভব।
এবং তিনি এই ডাইমেনশন গুলো এত বড় না করে ছোট আকারে অল্প জায়গার মধ্যে এটা করতে সক্ষম হয়েছেন। এর সাথে মানে এটা থেকেও আরো অ্যাকুরেটলি জিআই ভ্যালুটা উনি নির্ণয় করতে পেরেছিলেন আর কি। তোমরা কি শুনতে পাচ্ছ কথা ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এরপরে আজকের পদ্ধতিতে যাই। আমাদের এগুলো আগের ছিল। তাহলে ডিটারমিনেশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বাই বয়েজ মেথড। বয়েজ মেথডের আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা অনেকটা এরকম। এটাতে যদি দেখো তাহলে দেখবা যে আমাদের এটা তো চারটা বল আছে। আমাদের ক্যাভেন্ডিশ মেথডে যেরকম চারটা বল ছিল, বয়েজ মেথডেও চারটা বল আছে, এ বি সি ডি। আমরা এই ফিগারটা খেয়াল করি। আমাদের এই ফিগারটা আমাদের মেন, এটা আসলে নেট থেকে নেওয়া, এটা পুরোপুরি এর সাথে মিলবে না, আমি এটা আবার কারেকশন করে তোমাদের এটা দিব। আমাদের এই ফিগারটা হচ্ছে মেন, বাম দিকে যেটা আছে, যেটা আমি সিলেক্ট করলাম এখন। তো এখানে আমাদের চারটা বলের মধ্যে এ বি সি এবং ডি, এই চারটা বল এখানে আছে। চারটা বলের মধ্যে দেখছি যে দুইটা বল ছোট, এ বি দুইটা ছোট বল এবং সি ডি দুইটা বড় বল। ক্যাভেন্ডিশও একই রকমই ছিল, তবে পার্থক্য হলো যে এই ক্যাভেন্ডিশ মেথডে চারটা বলই একই প্লেনে ছিল। খেয়াল করে দেখবো যে চারটা বলই একই প্লেনে ছিল। মানে প্লেন বলতে আমরা এখানে দুই রকমের প্লেন বলতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন আর একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেন কোনটা? ধরো আমরা যদি এটা, আমার ছবি দেখতে পাচ্ছ মনে হয়, আমি যদি এরকম ভাবে প্লেনটা ধরি, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল প্লেন। আর যদি এইভাবে রাখি তাহলে সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। যখন আমরা আনুভূমিক ভাবে রাখবো সেটা হচ্ছে আমাদের হরাইজন্টাল প্লেন। তো সেই একই হরাইজন্টাল প্লেনে ছিল এই চারটা বলে, এটা হচ্ছে ক্যাভেন্ডিশ মেথডে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা যদি আমরা সাইড ভিউ দেখছি, তাহলে সাইড ভিউ থেকে এটা বোঝা যাচ্ছে যে এই চারটা বলই একই হরাইজন্টাল প্লেনে না। দুইটা বল একই হরাইজন্টাল প্লেনে আছে, মানে দুইটা সেন্টারই একসাথে একই হরাইজন্টাল লাইনে, এবং বাকি দুইটা বল, একটা ছোট একটা বড়, একই আরেকটা হরাইজন্টাল লাইনে। তাহলে এখানে দুইটা প্লেনের উপরে চারটা বল আছে মূলত, কিন্তু ক্যাভেন্ডিশ মেথডে একটা প্লেনের উপরেই চারটা বল ছিল। এটা একটা বড় পার্থক্য। এবং এখানে টোটাল সেটআপটা যদি বলি, একদম টি একটা স্ক্রু, এই স্ক্রু থেকে শুরু করি আমরা। টি স্ক্রুটা হচ্ছে আমাদের মূলত একটা সাসপেনশন হুকের মতো এখানে কাজ করে। এই হুক থেকে একটা কোয়ার্টজ ফাইবার, এটা হচ্ছে কোয়ার্টজ ফাইবার বলা হয়। কোয়ার্টজ মানে হলো কাচের মতোই একটা ম্যাটেরিয়াল, তবে কাঁচ হচ্ছে আমাদের নন ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, কিন্তু কোয়ার্টজ এটা হচ্ছে ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। তো এই কোয়ার্টজ একটা ফাইবার এখানে দিয়ে একটা, প্রথমে একটা পিকিউ একটা বাহুকে ঝুলানো হচ্ছে, একটা মেটালিক, এবং তার সাথে একটা এই এম, যেটা দেখতে দেখতে পাচ্ছ কিনা, এম নামে একটা মিরর। এম হচ্ছে একটা আয়না যেটা এর সাথে ঝুলানো আছে, এবং এটার ডাইমেনশন হচ্ছে তোমার 2 সেন্টিমিটার। এখান থেকে এটুকু যে লেন্থ, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এরকম ভাবে এটা ঝুলানো আছে আর কি। আর এই এই যে এম যে মিররটা, এই এম মিররের দুই প্রান্তে দুইটা হুক দিয়ে, একটা হুকের সাথে একটা বি একটা বল এবং আরেকটা হুকের সাথে এ একটা বল এরকম ভাবে যুক্ত করা আছে। এখন যে এ আর বি যে বলগুলা, এই বলের ডায়ামিটার খুবই কম। এটার ডায়ামিটার হচ্ছে তোমার 0.5 সেন্টিমিটার, এবং এটার যে ভর সেটা হচ্ছে 2.65 গ্রাম, মানে 3 গ্রামের কাছাকাছি, 3 গ্রাম। এবং এই বলগুলো তৈরি হলো গোল্ডের তৈরি, সোনার তৈরি। আমাদের আগে যেটা ছিল ক্যাভেন্ডিশ মেথডে, সেটা ছিল সবগুলাই লেড বা সীসার তৈরি ছিল। কিন্তু এখানে আমাদের দুইটা বল হচ্ছে লেডের তৈরি, এ সি আর ডি এই দুটা বল লেডের তৈরি, এবং এ আর বি বল দুইটা গোল্ড বা সোনার তৈরি। এবং এটার ভর, এই যে এটা যেটা দেখছো যে 0.5 সেন্টিমিটারের যে ডায়ামিটারে, এটা ভর হচ্ছে 2.65 গ্রাম করে এক একটা। এবং বড়গুলোর যে ডায়ামিটার, এটা এটা থেকে অনেকখানি বড়। বড়গুলোর ডায়ামিটার হচ্ছে তোমার 11 সেন্টিমিটার করে, এখানে লিখে দিয়েছি আমি, এই যে 11 সেন্টিমিটার করে বড়গুলোর ডায়ামিটার, এবং এক একটা ভর হলো 74 কেজি করে। তাহলে দেখতেই পাচ্ছ যে এটা অনেকখানি বড়, এটা ডায়ামিটারও অনেক বড়, এবং এটার যে ভর সেটারও আমাদের এ বি যে বলগুলো ছিল তার থেকে অনেকখানি বড়। মানে এই যে ছোট যে ডায়ামিটারের বলগুলো তার থেকে অনেকখানি বড়। এখন বিষয় হলো যে এই যে ঝুলানো হলো এই পিকিউ যে একটা, এখানে একটা মেটালিক একটা বার ছিল, সেই বারের নিচে একটা মিরর, এই মিররটা থেকে দুই সাইডে যে ঝুলানো হয়েছে বলগুলো, সেটা দেখছে যে সমান সমান না। এটার যে সাসপেনশন ওয়্যারটা এটা একটু ছোট, এবং এটা সাসপেনশন ওয়্যার একটু বড়। এই সাসপেনশন ওয়্যার গুলো তৈরি সোনা দিয়ে তৈরি এটাও, এবং এটা ডায়ামিটার অনেকখানি কম। যে এটা যদি 0.5 সেন্টিমিটার, তাহলে এটা বুঝতে পারছো 1 মিলিমিটারের কয়েক ফ্র্যাকশনের, মানে হাফ মিলিমিটারের কম একটা ডায়ামিটার এখানে দিয়ে ঝুলানো আছে, অনেক চিকন
সোনার তৈরি একটা বার, মানে তার দিয়ে এরকম ভাবে ঝুলানো থাকে। আচ্ছা, এবং এই যে এইটুকু অংশ, এই টি টি এর পরে, মানে টি যে স্ক্রুটা ছিল, টি এর পর থেকে এখান থেকে শুরু করে এইটুকু অংশটা পুরোটাই মুভ করতে পারে, ফ্রিলি মুভ করতে পারে, কিন্তু এখানে এইটুকু অংশ কিন্তু এটা অ্যাটাচড অবস্থায় আছে, এটা কিন্তু এখানে মুভ করবে না। মানে এই তার, এটা যদি পিকিউটা ঘুরে, পিকিউ যদি ঘুরে, তাহলে এই তারটাতে একটা মোচড় লাগবে। এই যে এই পয়েন্টে এফ, এটা কিন্তু এফ লিখা, এফ লিখার যে ইয়াটা, মানে সাসপেনশন ওয়্যার যেটা, এটা এই পয়েন্টে অ্যাটাচড অবস্থায় আছে, ফিক্সড অবস্থায় আছে। তার মানে হলো যে এই পিকিউ যদি এখানে এটা ভার্টিক্যাল প্লেনে এভাবে, মানে হরিজন্টাল প্লেনে যদি এভাবে মুভ করে, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে একটা মোচড় তৈরি হবে। মানে এটা তোমার টর্ক অ্যাপ্লাই করা হলো, টর্ক অ্যাপ্লাই করলে তুমি এখানে একটা রিস্টোরিং টর্ক এখানে পাবা আর কি, আগের মতো ক্যাভেন্ডিশের নিয়মে। তবে এখানে পার্থক্য হলো যে এটার এই যে ইয়াগুলো, সেটা বলগুলো সবগুলো একই প্লেনে নেই। একই প্লেনে না থাকার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যখন একই প্লেনে আছে, দেখো এই এই সি এর সাথে এই ডি এবং সি এর সাথে বি, এটা কিন্তু দূরত্ব কমে আসছে আর কি। কিন্তু যদি একটু উঁচু নিচু করে রাখি, মানে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি থাকে, তাহলে বি এর সাথে সি এর দূরত্ব একটু বেশি। মানে এখানে থাকলে যা হতো তার থেকে এটা অবশ্যই একটু বেশি হচ্ছে। আবার একই রকম ভাবে এর থেকে ডি এর দূরত্ব বেশি হচ্ছে। এটা করে যেটা হবে সেটা হলো যে এর সাথে এর যে অ্যাট্রাকশন ফোর্স, যেটা সেই অ্যাট্রাকশন ফোর্সটা আগের থেকে কমছে, এবং আগে থেকে কমার কারণে এইটুকু ফোর্সের জন্য যে ইরোর আসার কথা ছিল, এই ইরোরটা আস্তে আস্তে মানে কম হবে আর কি। তুমি যত বেশি এরকম ভাবে ডাইমেনশন, মানে এটা প্লেন গুলা সেপারেশন বাড়াবা, এই ইরোরটা তত বেশি কমে আসবে আর কি। এটা একটা বিষয়। এবং এখানে এই যে মানে যেটুকু মুভ করার মতো জায়গা, এই পিকিউ যেটা মুভ করতে পারে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, এটা মুভ করতে পারে, সেই জিনিসটা পুরোটা একটা কাঁচের টিউবের মধ্যে একটা রাখা আছে। এটা কিন্তু এইটুকু লেন্থ না, এটা আরো উপরে যাবে আর কি। এখানে দেখো একটা কাটা আছে, মানে হলো এটা এইটুকুই না, আরো লম্বা। এরকম ভাবে ছবি এক জায়গাতে দেখানোর জন্য এরকম ভাবে কেটে এটা দেখানো হয়েছে আর কি। তো মূলত এটা এভাবে মুভ করতে পারছে। আর এই যে পরে যে, মানে এটা যে একটা তোমার টিউব, কাচের একটা টিউব, আসলে এটা কাচের টিউব এখন বর্তমানে ব্যবহার করা হয়, কিন্তু মানে বয়েজ যখন এটা ব্যবহার করেছিলেন, উনি এটাকে একটা কপারের টিউব, এটা কপার সরি ব্রোঞ্জের টিউব একটা ব্যবহার করেছিলেন আর কি, মানে মেটালিক টিউব ব্যবহার করেছিলেন উনি। আর সাইডে এটারই সাইডে আর একটু বড় ডায়ামিটার আর একটা টিউব আছে, এই যে এটা এবং এটা দেখো একই সেন্টার, কোসেন্ট্রিক একটা টিউব এরকম ভাবে আছে। এবং সেই টিউবের একটা অংশ থেকে, মানে আবার একই রকম ভাবে এটা যেরকম ভাবে ঝুলানো, সেই একই রকম নিয়মে আর একটা বড় বল ঝুলানো, এবং এখান থেকে আর একটা বড় বল, মানে একই ডায়ামিটার, মানে যে 11 সেন্টিমিটারের 74 কেজির যে ভরের যে বলটা, সেটা এরকম ভাবে দুইটা এরকম ভাবে সি এবং ডি ঝুলানো আছে। আর নিচে যেটা আছে সেটা হলো যে P1 এবং P2, দুইটা রাবারের গার্ড এখানে আছে, যেটা কিনা এটা যদি অ্যাক্সিডেন্টালি বলগুলো যদি পড়ে যায়, তাহলে এটা যদি ভর অনেক বেশি, 74 কেজি, অনেক বড় একটা ভর, তাই না? অনেক বড় ভরের একটা জিনিস, তো এটা যদি হুট করে এটা পড়ে যায়, তাহলে পুরো ইনস্ট্রুমেন্টটা ভেঙে ফেলবে। তো এটা যাতে ভাঙতে না পারে অ্যাক্সিডেন্টালি, সেই কারণে এরকম ভাবে একটা রাবার গার্ড এখানে দেওয়া থাকে, P1 এবং P2। এবং তারপর পুরো সেটআপটাই একটা কাঠের একটা স্টেজের উপরে লাগানো থাকে, এবং স্টেজটা পুরোটা আবার তিনটা স্ক্রু, মানে লেভেলিং স্ক্রু যেটা বলা হয়, এখানে দুইটা লেভেলিং স্ক্রু দেখছে, এবং আর একটা লেভেলিং স্ক্রু অপোজিট ডিরেকশনে 3 নাম্বার, মানে এরকম মাঝামাঝি কোনো একটা জায়গাতে ওই সাইডে আছে আর কি, যেটা এরকম সাইড ভিউ দেখার কারণে এটা দেখা যাচ্ছে না আর কি। তো এই হচ্ছে আমাদের বয়েজ সেটআপের মূল কথাটা। এখন দেখো এই যে পিকিউ যে বারটা ছিল, এই পিকিউ বার যেটা মুভ করছে সেটা এখানে মাত্র 2 সেন্টিমিটার, কিন্তু ক্যাভেন্ডিশ মেথডে যেটা মুভ করছিল পিকিউ, সেটা কতখানি ছিল? কারো কি মনে আছে? ক্যাভেন্ডিশ মেথডে পিকিউ যে বারটা ছিল সেটা কত সেন্টিমিটার ছিল? এই যে এই পিকিউ যে বার যেটা কিনা মুভ করতো, এটা কত সেন্টিমিটার ছিল? কারো কি মনে আছে? বলতে পারবে? কেউ পারবে না? সেটা ছিল 6 ফিট বা 180 সেন্টিমিটার। তাহলে 180 সেন্টিমিটারের জায়গায় এখন কেবলমাত্র 2 সেন্টিমিটার, তাহলে অনেক অল্প জায়গার মধ্যে, একদম কম্প্যাক্ট একটা জায়গার মধ্যে তাহলে এই এক্সপেরিমেন্টটা করা সম্ভব। 2 সেন্টিমিটার, মাত্র 2 সেন্টিমিটারের হচ্ছে আর কি। আগে ছিল 180 সেন্টিমিটার, আর এখন মাত্র 2 সেন্টিমিটার। এবং পুরো যে ইয়েটা, মানে যেটুকু কাচের যে টিউবটা বলেছি, সেই কাচের টিউবের ডায়ামিটার হবে 4 সেন্টিমিটার, এটার অর্ধেক। তাহলে
তোমরা কি কথা শুনতে পাচ্ছ? আমার এখানে নেটওয়ার্কটা একটু আনস্টেবল হচ্ছে সম্ভবত আমার ওয়াইফাই কানেকশনের জন্য। প্রবলেমটা হলো যখনই ক্লাস নিতে যাই ওই সময়তেই এই প্রবলেম গুলো শুরু হয়। সব সময়তেই নেট থাকবে কিন্তু ক্লাসের সময়তেই এদের কি যে প্রবলেম হয়। যাও, শুনতে পাচ্ছ কি তোমরা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের যন্ত্রের বর্ণনা মোটামুটি। এবং এটা, এই ফিগারটা একটু ক্লিয়ার মনে হবে আর কি এটা থেকে, কারণ এটার সাইড ভিউ এর সাথে টপ ভিউ এর কিছু অংশ দেখতে পাচ্ছি আমরা কর্নার ভিউ এটা। এই কর্নার ভিউ এই এ বি, মানে এখানে যদি ছোট দুইটা বল এবং বড় দুইটা বল এরকম ভাবে থাকে এবং এই বড় বলগুলো ফিক্সড, এটা মুভ করে না। আর ছোট বলগুলো এরকম ভাবে একটা পি কিউ একটা বারের সাথে যুক্ত, যেটা এখানে এই বারটা এখানে দেখানো হয়েছে। এবং এটা মিরর, কারণ হলো আমাদের এটা কতখানি মুভ করলে এটা জানা দরকার। এই মুভমেন্টটা জানবো কিভাবে? একটা লেজার বিম যদি এখানে এখানে যদি ফেলা হয় তাহলে এটা যতখানি ঘুরবে ওই লেজার বিমটা তার ডাবল অ্যাঙ্গেলে ঘুরে যাবে, এটা আমরা জানি তাই না? সেই অ্যাঙ্গেল থেকে আমরা এটা কতখানি ঘুরলো এই অ্যাঙ্গেলটুকু আমরা পেয়ে যেতে পারি আর কি। তো এই কারণে আমাদের এখানে একটা মিরর সেট আপ দেওয়া আছে। এখানে মিরর ছাড়াও ভার্নিয়ার স্কেল দিয়েও করা সম্ভব, তবে ভার্নিয়ার স্কেলটা এখানে একটু ইরোর বেশি তৈরি করে ফেলবে, কারণ হলো আমাদের এটা যেহেতু লেন্থ অনেক কম, 2 সেন্টিমিটার অনলি। এই 2 সেন্টিমিটারের জন্য এটার ইরোরটা একটু বেশি আসবে যদি ভার্নিয়ার স্কেল যদি এখানে ব্যবহার করি। তো ভার্নিয়ার স্কেল ব্যবহার না করে এটাতে মিরর সেট আপটা ব্যবহার করা হয়। মিররের উপর লেজার বিম ফেলে এটা 6 ফিট দূরে, 6 ফিট বা 7 ফিট দূরে একটা স্কেলের উপর ফেলা হয়। তাহলে এটা অল্প একটু যদি ঘুরে তাহলে 6 ফিট দূরে যে যতখানি মুভমেন্ট হবে সেটা অনেক বড়। এই মুভমেন্টটা থেকে আমরা এটা খুবই অল্প নড়াচড়া আমরা ঠিক মতো বুঝতে পারবো আর কি। এটা আমাদের লজিক এটাকে ব্যবহার করার জন্য। আর আর ক্যাভিনেস মেথড থেকে আলাদা হলো সেটা হচ্ছে এটার প্লেন গুলো আলাদা করে এখানকার ফোর্স গুলো কমানো হলো। এটাই হচ্ছে আমাদের মূল কথা এই ভয়েস মেথডে। তো এখন এটা ক্যালকুলেশনটা কিভাবে করবে সেটার জন্য আমাদের দেখা দরকার। এটা যে টপ ভিউ, তুমি যদি এই টপ ভিউ থেকে বলগুলোকে দেখতে তাহলে এখানে থেকে দেখলে ছোট বলগুলো কাছাকাছি, বড় বলগুলো দূরে। এবং উপর থেকে যদি দেখি আমরা তাহলে এরা যে আলাদা আলাদা হরিজন্টাল প্লেনে আছে এটা কিন্তু আর বোঝা সম্ভব হবে না, কারণ হলো উপর থেকে তুমি দেখছো দুইটাকে মনে হবে একই জায়গাতে। তো সেই টপ ভিউটা যদি আমরা দেখি এই টপ ভিউ এর ফিগার হয় এরকম ধরনের। এবং এরকম ধরনের ফিগারে দেখো এটা হচ্ছে আমাদের এই সিডি যে বড় ডায়ামিটারের বলগুলো এবং এ বি হচ্ছে ছোট ডায়ামিটার বল। তো এগুলোর মধ্যেকার দূরত্বগুলো আমরা ফিক্সড করে নিই। এই বড় বল একটা থেকে আরেকটা দূরত্ব হলো 2b। তাহলে এটা যদি আমরা সেন্টার ধরি তাহলে এই সেন্টার থেকে মানে যেটা ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা আমরা এখানে ধরেছি আমাদের আগের ফিগারে, ভার্টিক্যাল অ্যাক্সিস এই যে এই বরাবর হচ্ছে এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা এখানে এই 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 টর্সনাল ওয়্যার পর্যন্ত আছে। এবং এটা আরো কল্পনা করলে পরে আমরা একদম এরকম ভাবে এক্সটেন্ড করতে পারি। তো এই ভার্টিক্যাল অ্যাক্সিসটাই হচ্ছে স্যার আমাদের কথা ঠিক মতো আসতেছে না। কেটে কেটে যাচ্ছে। জি স্যার। কেটে কেটে যাওয়ার কারণ হলো এই যে নেটওয়ার্কটাই প্রবলেম করছে। আচ্ছা, আমি ফোনের নেটওয়ার্কে চালাচ্ছিলাম, আমি একটু ওয়াইফাই নেটওয়ার্কটা আবার শিফট করে দেখি যে নেটওয়ার্ক আসলো কিনা। যদি আসে তাহলে তো হলোই, আর না হলে আমি আবার একটু ফোনের নেটওয়ার্কে শিফট করছি, একটু ওয়েট করবো তোমরা।
এখন শুনতে পাচ্ছ ক্লিয়ার? কথা এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি ফোনের নেটওয়ার্ক থেকে ওয়াইফাই নেটওয়ার্ক রিসিভ করেছি আর কি। জি জি স্যার, শোনা স্যার, যাচ্ছে। শুনতে পাচ্ছি হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে, এখন শোনা যাওয়ার কথা। এখন দেখো আমাদের যেটা বলছিলাম, তাহলে এটার ক্যালকুলেশন আমরা দেখি। এটা হচ্ছে আমাদের টপ ভিউ থেকে দেখলে পরে আমরা এভাবে দেখতে পাচ্ছি আর কি বলগুলাকে। এবং এটার সেন্টার যেটা, এখানকার সেন্টার হলো আমাদের আসলে এটা ভার্টিক্যাল অ্যাক্সিস। এই ভার্টিক্যাল অ্যাক্সিসটা থেকে এই একটা বল পর্যন্ত দূরত্ব হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে বি, তাহলে টোটাল এই সি থেকে ডি যে বলটা এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2b, তাই না? আবার একই রকম ভাবে ছোট যে বলগুলো ছিল, এই ছোট বলগুলো একটা থেকে আরেকটা দূরত্ব 2l, যেটা কিনা আমাদের 2 সেন্টিমিটার, আমরা এটা জানি আর কি। কিন্তু এখানে একটা থেকে আরেকটা দূরত্ব হলো 2l। আমাদের এখানে 2l ই থাকবে যদি আমরা আশেপাশে অন্য কোনো কিছু যদি না নিয়ে আসি, ভারী কিছু যদি না নিয়ে আসি। কিন্তু যদি ভারী কোনো বল নিয়ে আসি, তাহলে এটা 2l থাকবে না, সেটা কিছুটা চেঞ্জ, মানে এটা 2 সেন্টিমিটার থাকছে না, এটা কিছুটা চেঞ্জ হবে। কারণ হলো যখন তুমি একটা আহ, বড় কোনো বাহু থেকে এটা কলম যদি আমরা ধরি, এরকম ভাবে যদি আর একটা জিনিস দিয়ে এরকম ভাবে যদি একটা জিনিসকে ঝুলিয়ে দিই, তাহলে একটা বস্তু যদি এখানে একটা থাকে, একে যদি কেউ আকর্ষণ করে, তাহলে এটা কিছু সরে যাবে। এটা যদি সরে যায়, তাহলে এখানে যেটা ছিল সেটাও একটু সরে যাবে। এখন এই যে লেন্থ, এই লেন্থটা কিন্তু 2 সেন্টিমিটার এখানে থাকছে, কিন্তু এটার মধ্যকার যে লেন্থ এটা কিন্তু 2 সেন্টিমিটার এখানে থাকছে না। এই কারণে আমরা যখন এখানে বলের একটা বল থেকে আরেকটা বলের দূরত্ব জানতে চাচ্ছি, এটাকে আমরা এরকম ভাবে এল প্লাস এল মানে 2l দিয়ে ডিনোট করছি। এটা 2 সেন্টিমিটার হতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা 2 সেন্টিমিটার আবার নাও হতে পারে। এবং আমরা যখন এক্সপেরিমেন্ট করব এটা 2 সেন্টিমিটার থাকবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম কিনা, আমরা এখানে এটাকে আগে বলে দিলাম যে এইটুকু বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আবার এখানে এসে রেখে 2l ধরছি। এটা কারণ কি বুঝতে পারলো তোমরা? বুঝতে না পারলে আমাকে আবার কোশ্চেন করবে। আচ্ছা, তো এই আর কি। এখন বিষয় হলো যে একটা বল থেকে, মানে যে এই সি যে বড় বল, এটা থেকে আমাদের এই ছোট বলগুলোর আবার দূরত্ব আমরা এখানে ধরে নিচ্ছি ডি। এখন এই দূরত্ব কোন দূরত্ব হবে, যেটাকে আমরা ডি ধরছি। যখন এভাবে আমরা রাখবো বলগুলোকে, আমাদের যদি একদম সামনাসামনি যদি থাকে, তাহলে বলগুলো এইদিকে যাওয়ার চেষ্টা করবে, এই বলটা এদিকে যাওয়ার চেষ্টা করবে। বড়টা কিন্তু এদিকে সরে আসবে না, তাই না? প্র্যাকটিক্যালি এটা বড় বলটা এদিকে আসবে না, কিন্তু থিওরিটিক্যালি কিছু পরিমাণ আসতে পারে। কিন্তু আমরা এটা যেহেতু ভর অনেক বড় এটার তুলনায়, তাহলে সহজ হলো এটাকে এদিকে যাওয়া। তাহলে এটা একটু ওদিকে যাওয়ার চেষ্টা করবে, এটা একটু এদিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি এটা সামনাসামনি থাকে, তাহলে এখানে কোনো ধরনের মোচড় তৈরি হবে না। তাহলে এটাতে মোচড় তৈরি করা আমাদের দরকার। কারণ আমরা যে এটার যে জি এর ভ্যালুটা ক্যালকুলেট করব, এটা ক্যাভেন্ডিশ মেথডেও যেটা আমরা করেছিলাম, এটা হচ্ছে টরশনাল ব্যালেন্স পদ্ধতিতে করেছি। আমাদের এখানেও টরশনাল ব্যালেন্স পদ্ধতিতেই করব। তবে এই সেটআপটা একটু ভিন্ন। একই কথা, টর্সনাল ব্যালেন্স হতে হবে। তার মানে আমাদের এখানে টুইস্টিং কাপল তৈরি হতে হবে, মানে টর্ক অ্যাপ্লাই করে এটাতে টুইস্ট করতে হবে কিছু একটা। তো যদি এরকম সামনাসামনি থাকে, তাহলে টুইস্ট এখানে হচ্ছে না। তাহলে টুইস্ট করার জন্য কি করতে হবে, এই যে পিকু যে বলগুলো ইয়ে ছিল, বার ছিল, এই বারের হরাইজন্টাল যে প্লেনটা ভার্টিক্যাল, মানে এর সাথে যে যে প্লেনে ভার্টিক্যাল প্লেনে এরা আছে, ওই প্লেন থেকে এটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। তার মানে হলো একটু ডিসপ্লেস করতে হবে, যেটা কিনা এই ফিগারে দেখানো হয়েছে। এই যে এই ফিগারে দেখানো হচ্ছে, দেখো ওটা ছিল একদম এই সামনাসামনি, এই সি বলটা ছিল এখানে, আর এই ডি বলটা ছিল এরকম কোনো জায়গাতে। তো এরকম কোনো জায়গা থেকে যদি আমরা এরকম ভাবে একটু সরিয়ে নিয়ে যাই, তাহলে বলগুলো একটু এইদিকে আসার চেষ্টা করবে এবার। এবং এইদিকে যদি যাই, তাহলে আমাদের ওপরে যে ইয়েটা ছিল, এই এই যে সাসপেনশন ওয়্যার যেটা ছিল কোয়ার্টজ ক্রিস্টাল, এই কোয়ার্টজ যে ফাইবারটা, এই ফাইবারের উপরে একটা টর্ক অ্যাপ্লাই হবে, মানে এখানে একটা টুইস্টিং কাপল তৈরি হবে, যেটা এখানে একটা মোচড় ঘটাবে আর কি। তো এই কারণে আমরা মূলত এরকম ভাবে সরিয়ে নিয়েছি। এখন কতখানি দূরত্বে যে এটাকে রাখবো, এটা জানার জন্য আমাদের দেখতে হবে, যখন তুমি এটাকে কাছে রাখবা, মানে সি বলটা যখন এরকম কোন একটা পজিশনে, এরকম কোন পজিশনে থাকলে পরে এটা ডিফ্লেকশন এইদিকে, যখন এদিকে আস্তে আস্তে বাড়াবা, বাড়াতে থাকলে পরে, মানে আমরা এটাকে বাড়াবো কিভাবে, এটা আমাদের যে এই এ বি যে বাহুটা, এবি বলের যে বাহুটা, এটাকে আমাদের এই সি ডি বলগুলোর বাহু থেকে ঘোরাতে হবে। মানে একটা বাহু যদি এরকম ভাবে আগে ছিল এরকম ভাবে সামনাসামনি, কিন্তু এটাকে আমরা আস্তে আস্তে এবার ঘোরাবো, একটা সাথে আরেকটা এরকম ভাবে ঘোরাবো। যখন এরকম ভাবে ঘোরানো শুরু করলাম, একটা অ্যাঙ্গেলে যে দেখা যাবে যে এই ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম হচ্ছে। এটার যে বাহুটা ছিল, মানে এটার নর্মাল পজিশন ছিল ইএফ নর্মাল পজিশন, এই ইএফ পজিশন থেকে এটার ডিফ্লেকশন যেটা, এটা একটা অ্যাঙ্গেলে যে সব থেকে বেশি হবে। তারপর যদি আরো এরকম ভাবে বাড়াতে থাকি, যখন একদম পারপেন্ডিকুলার হয়ে যাবে, যদি এরকম পারপেন্ডিকুলার হয়ে যায়, তাহলে কিনা এই বলের সাথে এই বলের অ্যাট্রাকশন, এই বলের সাথে এই বলের অ্যাট্রাকশন,
আবার এ বলের সাথে এ বল, এ বলের সাথে এ বলের অ্যাট্রাকশন সমান সমান, এবং একটা আর এটাকে তখন ব্যালেন্স করে ফেলবে, তখন আর এটা কোনো ধরনের ডিফ্লেকশনে এখানে থাকবে না, তখন আবার আগের অবস্থায় মানে এই ইএফ পজিশনে আবার ফিরে যাবে। তাহলে এমন একটা পজিশন এখানে আছে যে পজিশনে আমরা যদি এই সিডি বাহুকে রাখি, সিডি যে বলটা রাখি, তাহলে এটার ডিফ্লেকশন ম্যাক্সিমাম হবে। তো যে পজিশনে ম্যাক্সিমাম হবে এই পজিশনে আমরা এটাকে রাখবো, এবং তখনকার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে ধরে নিচ্ছি আলফা। এখানে এটাকে অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আলফা। আর এটা তখন মোটামুটি এই 65 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এই বাহুটা এই এই যে লেন্স যেটা আছে, মানে এই যে এর সাথে সি এর বা বি এর সাথে ডি এর যে সংযোগকারী সরলরেখা যেটা, এর সাথে এটা সংযোগকারী সরলরেখা 65 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এটা দেখা গেছে আর কি এই সেটআপে। তো এরকম যখন ঘটনা ঘটছে তখন আমরা এখানে এটা টুইস্টিং কাপল কত এটা আমরা ক্যালকুলেট করতে পারি। এটার জন্য যে মোমেন্ট অফ কাপল, যেটা মানে আমাদের যে বলগুলো তৈরি হলো যেটা কিনা টুইস্ট করছে, এই বলগুলা পরিমাণ যেটা সেটা হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কারণ হলো এটার মাস হচ্ছে স্মল এম, এটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে দূরত্ব ডি। তাহলে আমরা গ্র্যাভিটেশনাল মানে যে নিউটনস গ্র্যাভিটেশনাল ল যেটা জানি সেখান থেকে যে জি m1 m2 বাই আর স্কোয়ার, সেখান থেকে আমরা লিখতে পারছি জি এম এম বাই ডি স্কোয়ার। এবং এটা কাজ করছে কতখানি দূরে, এটা কাজ করছে হলো ই এফ দূরত্বে কাজ করছে, কারণ আমাদের বলগুলো আগে ছিল এরকম পজিশনে, এই পজিশন এবং এই পজিশনেই এই ছোট বলগুলো ছিল। তাহলে এটার যে টর্কের পরিমাণ যেটা হবে, আমরা জানি যে টর্ক সমান হলো ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, তাই না, ফোর্স টাইমস ডিস্টেন্স আর কি। তাহলে এখন এটা হচ্ছে আমাদের ফোর্স আর এটা হচ্ছে ডিস্টেন্স কতখানি, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে ই এফ। তাহলে ই এফ ডিস্টেন্সের সাথে ডিসপ্লেসমেন্টের সাথে আমরা যদি এটাকে গুণ করি তাহলে এটা পাচ্ছি টর্ক। তাহলে এই পরিমাণ টর্ক এর এই যে ইয়াটা ছিল টরশনাল যে ওয়্যারটা ছিল এই ওয়্যারের উপরে অ্যাপ্লাই করা হলো, বুঝছো? এখন এটাকে আমরা আরেকটু এক্সপ্লেন করে লিখতে পারি। ইএফ মানে হলো এখান থেকে এটুকু, যেটা কিনা 2 ওই এর সমান। আমরা যদি একদিককে কল্পনা করি আমাদের সেন্টার থেকে এটুকু দূরত্ব, যেটা আমরা সেন্টার নিয়েছি এটা, তাহলে অবশ্যই ইএফ এটা ওই এর দ্বিগুণ, তাহলে এটা আমরা 2 ওই বলতে পারি। এটা আমরা এভাবে রাখি। আমরা এখন আমাদের জানা লাগবে হলো এই ডি কতখানি, এটা আমাদের জানতে হবে, এবং ওই কতখানি এটা জানতে হবে, বুঝছো? আমাদের এটা হচ্ছে মেন কথা। এবং এরপরে আমাদের জানা দরকার হলো ডি, কারণ আমাদের ডি এটা প্রেসক্রাইবড কোনো ভ্যালু না, এটা আমাদের জানা কোনো ভ্যালুর মাধ্যমে জানতে হবে। জানা ভ্যালুগুলোর মধ্যে হতে পারে বি, হতে পারে এল, এই ভ্যালুগুলোর মাধ্যমে আমাদের জানতে হবে। এবং ওইটাও আমরা এখানে জানতে পারছি না, আমাদের এটাও জানতে হবে এই বি এবং এল এর মাধ্যমে আর কি। তো আমরা বিডি সমান কি লিখতে পারি, আমাদের যে ও বিডি যে ত্রিভুজ, দেখো এখানে একটা ত্রিভুজ ফর্ম করেছে ও বিডি, এটা একটা ত্রিভুজ ফর্ম করছে। এই ত্রিভুজ থেকে আমরা যদি কোসাইন ল অ্যাপ্লাই করি, তাহলে ত্রিভুজের যে কোসাইন ল থেকে তুমি যদি এই বিডি এর বাহুটা ক্যালকুলেট করতে চাও, তাহলে এটা সময় কি লিখবা, বিডি ইকুয়ালস টু বাকি যে বাহুগুলো ছিল এটার স্কোয়ারের যোগফল মাইনাস ওইগুলোর গুণফলের সাথে কস এই মধ্যকার অ্যাঙ্গেল, যেটা আমরা এখানে করেছি। তাহলে বিডি এই বাহু ইকুয়ালস টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার মাইনাস 2 ওবি ইন্টু ওডি কস আলফা, তাই না, এই এই জিনিসটা, এবং টোটালটার উপরে রুট ওভার। এটা তো আমরা কোসাইন ল থেকে জানি, তোমরা ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এগুলো কোসাইন ল সাইন ল এগুলো তো তোমরা তোমাদের বিষয় আর কি, তোমরা এটা জানো। তারপরেও সমস্যা থাকলে বলতে পারো, আমরা সাইন ল কোসাইন ল নিয়ে আরো আলোচনা করব। এখন তাহলে এখন আমরা এই ওডি এর ভ্যালুটা জানি, আমাদের এটা প্রেসক্রাইবড ভ্যালু, সেটা হচ্ছে ওডি সমান কত, ওডি মানে হচ্ছে এটা বি। তারপর হচ্ছে ওবি, ওবি মানে হলো এল, যেটা আমরা আগে বলেছি। তাহলে এখন এই বি বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2 BL এবং কস আলফা। আলফা কতখানি, আলফা হলো এই যে বি এবং সেন্টার, এবং মানে বি বা হ্যাঁ এ এবং সেন্টার এবং সি এবং সেন্টার, এই দুটার যে মধ্যকার অ্যাঙ্গেল, ওই দুটো সংযোগকারী সরলরেখার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে মূলত আলফা। আচ্ছা, তারপরে তাহলে এখন আমরা এটাকে এই বিডি, বিডি ইকুয়ালস টু তাহলে লিখতে পারি আমরা ডি, যেটা আমরা আগে লিখেছি। তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু এটা আমরা লিখতে পারলাম, এবং রুট মানে হলো জানো যে এটার পাওয়ার আমরা হাফ লিখতে পারি। এটা রুট রাখলেও হতো, তবে এখানে পাওয়ার হাফ লিখে আমরা কিছু সুবিধা পাবো পরবর্তীতে, এই কারণে পাওয়ার হাফ এখানে করে দিয়েছি আর কি। তো আমরা ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেললাম, ডি এর ভ্যালু আমাদের জানা যে ভ্যালুগুলো তার মাধ্যমে এখন বের করতে পারছি। তাহলে আরেকটা জিনিস বাকি থাকবে, সেটা হলো ওই। তাহলে এখন ওই আমাদের জানা দরকার, ওই কতখানি। এখন ওই জানার জন্য আমরা ও ই আছে এখানে, তাহলে এটা নিয়েও একটা ট্রায়াঙ্গেল আমরা তৈরি করতে পারি, ও ই এবং ডি একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারি হলো ওডি, ও ইকুয়ালস টু ওডি সাইন এই যে এই অ্যাঙ্গেলটা, ও ডি ই,
তাই না, বা ইডিও একই কথা বলতে পারো। সাইন সাইন সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব সমান হলো অতিভুজ গুণিত সাইন অ্যাঙ্গেল, তাই না? তাহলে এই অ্যাঙ্গেল যদি আমরা নিই তাহলে এর সামনে এটা লম্ব, তাহলে আমরা এভাবে বের করতে পারি। তাহলে ওই ইকুয়ালস টু এটার অতিভুজ গণিত সাইনের এই অ্যাঙ্গেলটা যেটা কিনা ইডিও। তাহলে এই কাজটা আমরা এখানে করেছি সাইন ইডিও। তাহলে এখন এই সাইন ওডি সমান কত? ওডি সমান হচ্ছে তাহলে ওডি কোনটা, ও থেকে ডি পর্যন্ত, তাহলে এটা আমাদের বি। তাহলে ওডি সমান হলো বি, আমরা এখানে বি লিখবো। তারপর হচ্ছে সাইন ইডিও। ইডিও আর এই বিডিও একই কথা, ইডিও আর বিডিও এর ইডি এটা হচ্ছে একই জায়গাতে আছে, ইডি এবং বিডি একই সরলরেখা, তাহলে আমরা বিডিও এভাবে লিখতেই পারছি। এখন এই সাইন বিডিও এটা কতখানি এটা আমাদের জানা দরকার, এই অ্যাঙ্গেলটা আমাদের জানা দরকার। তো এটার জন্য আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটা যে ট্রায়াঙ্গেলের সাইন লটা এবার অ্যাপ্লাই করবো। আগে অ্যাপ্লাই করলাম এখানে কোসাইন ল, এবং এবার অ্যাপ্লাই করবো সাইন ল। তাহলে সাইন ল থেকে এটা আমরা যেটা জানি যে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেলের সাইন এবং তার বিপরীত যে বাহুগুলো, এই বাহুগুলোর অনুপাতগুলো সমান হয়। তার মানে এই বাহু ডিভাইড বাই এটার সাইন ইকুয়ালস টু এই বাহু ডিভাইড বাই এটার সাইন ইকুয়ালস টু এই বাহু ডিভাইড বাই এটার সাইন, তাই না? এইভাবে আমরা লিখতে পারি সাইন ল অনুযায়ী। তো এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে সাইন আলফা বিডিও আমরা যখন করে নিলাম, তাহলে এখন এই যে সাইন আলফা সমান কি লিখবো, ডিভাইড সাইন আলফা ডিভাইড বাই সাইন বিডিও, সাইন বিডিও মানে এই অ্যাঙ্গেলটা। আচ্ছা যাক, আমরা সাইন যেটা লিখতে সাইন ল অনুযায়ী আমরা যেটা লিখতাম যে সাইন আলফা ডিভাইডেড বাই এটা মানে এই যে ডি ইকুয়ালস টু সাইন এ কোণ ডিভাইডেড বাই এল, তাই না? সেটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে সাইন আলফা বাই সাইন বিডিও ইকুয়ালস টু এই ডি বাই এল। তো এটা আমরা সাইন ল থেকে লিখতে পারছি। এখন এটাকে যদি রিঅ্যারেঞ্জ করো সাইন বিডিও ইকুয়ালস টু এল এদিকে চলে গেল, তাই না? তাহলে এখন যেটা হবে এল সাইন আলফা ডিভাইডেড বাই ডি, ডি নিচে আসলে পরে এল সাইন আলফা ডিভাইডেড বাই ডি। তাহলে এটা আমরা সাইন বিডিও এর ভ্যালু পেয়েছি। তাহলে এই বিডিও এর ভ্যালুটা যখন আমরা এখানে যদি বসাই তাহলে আমরা পাবো ওই, তাহলে ওই ইকুয়ালস টু বি এল সাইন থিটা সাইন আলফা ডিভাইডেড বাই ডি। তাহলে আমরা ওই এর ভ্যালুটাও পেয়ে গেলাম। তাহলে ওই এর ভ্যালু আমরা এখানে পেলাম, আমরা এখানে ডি এর ভ্যালু পেয়েছি এটা। তাহলে এই ওই এবং ডি এর ভ্যালু যদি আমরা এই কোশ্চেনে বসাই তাহলে টোটাল যে টর্ক অ্যাপ্লাই হচ্ছে এই তারটার উপরে এটা আমরা পেয়ে যাব। তাহলে সেই টর্ক হবে কতখানি, ডিফ্লেক্টিং কাপল বা ডিফ্লেক্টিং টর্ক। ডিফ্লেক্টিং কাপল মানে হলো আমাদের ডিফ্লেক্টিং টর্ক, একই কথা। তাহলে এখন এই যে জিএম বাই ডি স্কোয়ার ইন্টু টু ওই ছিল, ওই জায়গাতে আমরা এই ওই এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দিয়েছি। এবং এটাকে যদি তুমি একটু রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করে যদি ডি এর ভ্যালু বসাও, ডি এর ভ্যালু এখানে ছিল এটার উপরে পাওয়ার হাফ, এবং এখানে যেহেতু কিউ তাহলে এখানে পাওয়ার হয়ে গেল 3/2। তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের মূলত আহ, আমাদের অ্যাপ্লাইড টর্কের ভ্যালু। এখন এইটুকু টর্ক যদি আমরা এই তারের উপরে অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে রিস্টোরিং টর্ক তৈরি হবে, এবং রিস্টোরিং টর্কের যে ভ্যালু এটা কিনা আমরা আগেও দেখেছি যে এটা সমান আমরা লিখেছি সি থিটা। সি থিটা কেন, কারণ হলো এটা যতখানি অ্যাঙ্গেল ডিফ্লেক্টেড হবে, মানে এই যে উপরের যে বাহুটা এটা কিন্তু আমাদের ডিফ্লেকশন হচ্ছে ওপরের বাহুর কথা বলছি আমরা, ওপরে যে পি কিউ যে বাহুটা এটা যতখানি অ্যাঙ্গেল ডিফ্লেকশন হচ্ছে সেটা যদি আমরা থিটা ধরে নিই, যেটা কিনা আলটিমেটলি আলফার সমান, এখানে যে আলফাটা এটা থিটার সমানই হয়ে যাবে একসময়। তো এই সি থিটা এটা হচ্ছে আমাদের এই রিস্টোরিং টর্ক। কারণ সিটা হচ্ছে আমাদের রিস্টোরিং টর্ক পার ইউনিট টুইস্ট, আমরা যেটা আগে বলেছিলাম একই কথা যে একক 1 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফ্লেকশনের জন্য যে পরিমাণ রিস্টোরিং টর্ক তৈরি হয় সেটা হচ্ছে সি। তাহলে থিটা ডিগ্রি ডিফ্লেকশনের জন্য সি থিটা বা সি আলফা। তাহলে এখান থেকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে জি ইকুয়ালস টু আমরা এই সি থিটা টাইমস এটা ডিভাইডেড বাই 2 mm বিএল সাইন আলফা, এই জিনিসটা নিচে এটা চলে আসে। তাহলে আমরা এখান থেকে ইজিলি এগুলো সবগুলো মান যদি আমরা বসিয়ে দিই তাহলে জি এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারবো ইজিলি এখান থেকে। এবং জি এর ভ্যালু বয়েজ মেথডে উনি যেটা ক্যালকুলেট করে বের করেছিলেন সেটা হচ্ছে 6.6576 10⁻⁻8 ডাইনস পার সেন্টিমিটার পার গ্রাম স্কোয়ার। এবং এটা এমকি সিস্টেমে আমরা 6.6576 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা এমকে সিস্টেমে বা এসআই সিস্টেমে এরকম হয়। আর আমরা এখন এটার যে অ্যাকুরেট ভ্যালু যেটা জানি যে 6.673, তার এইটুকু জায়গা থেকে একটু ডেভিয়েশন হচ্ছে ওনার মেজারমেন্টে 6.673 আমরা জানি এখনকার লেটেস্ট যে এক্সপেরিমেন্ট গুলা সেটাতে আসলে অ্যাকুরেটলি এটা 6.673 হয়। তাহলে ওনার যে ভ্যালুটা সেটা অনেকখানি কাছাকাছি গেছেন আর কি। আর আমরা ক্যাভেন্ডিশের মেথড থেকে যেটা পেয়েছিলাম
সেটা কতখানি ছিল এটা দেখে আসি। ওনার ওনার ক্যাভেন্ডিশের মেথড থেকে এটা 6.754, উনি একটু বেশি পেয়ে গেছেন। মানে এটা থেকে ইরোর একটু বেশি ছিল আর কি। আমাদের 6.673, এখানে ডেভিয়েশন ছিল সেকেন্ড ডিজিট, মানে হ্যাঁ সেকেন্ড ডিজিট থেকে। আর এখন এটা দশমিকের পরে ফার্স্ট ডিজিট থেকে আমাদের ডেভিয়েশন শুরু হয়ে গেছে আর কি ক্যাভেন্ডিশ মেথড থেকে। তাহলে এটা থেকে এটার মানে বয়েজ মেথডে এররটা একটু কম। তো এটা কি তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ? না বুঝতে পারলে কোশ্চেন করো, এটা নিয়ে আমরা আরো আলোচনা করব। এবং আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, আর বাইরে আর কিছু বলবো না আজকে। এটা তোমরা আজকে পড়ো। আমাদের আশা করি আগামী সপ্তাহে, পরের সপ্তাহে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আমাদের এটা আর বেশি কিছু নাই, দুইটা টপিক আছে, এটা করলে আমাদের হয়ে যাবে। স্যার গ্র্যাভিটেশনের আরো দুইটা টপিক। হ্যাঁ, আরো দুটো টপিক আছে। কি কি টপিক আছে তোমাদেরকে মনে আছে? তাহলে স্যার, স্যার তাহলে গ্র্যাভিটেশন আমাদের শেষ হয়ে যাবে। গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমাদের আর টপিক আছে হলো আমাদের এই যে বয়েজ মেথড হয়ে গেল, কম্পাউন্ড পেন্ডুলাম আছে, কেটার্স পেন্ডুলাম আছে, আর মোশন অফ প্ল্যানেটস অ্যান্ড স্যাটেলাইটস। এটা আমাদের এটা অনেকখানি হয়ে গেছে আর কি। স্কেপ ভেলোসিটি যখন আমরা পড়েছিলাম ওটার মধ্যে কিছু আমরা বলেছি, আর একটু ডিটেলস এখানে বলতে হবে। আর এই কম্পাউন্ড পেন্ডুলাম আর কেটার্স পেন্ডুলাম এটা হলে আমাদের কমপ্লিট। তোমাদের সিলেবাস তো আর কিছু নাই, তাই না? আমাকে যে সিলেবাস দিয়েছিলে তোমরা সেটাতে আমরা এগুলো মানে এগুলো পেয়েছি আর কি। আর তোমাদের অ্যাপ্লাইড ম্যাথের যদি এর থেকে বেশি কিছু আলাদা থাকে আমাকে জানাতে পারো, আমি তাহলে ওটাও এর মধ্যে ইনক্লুড করে নেবো আর কি। আমি এটা তোমাদের সিলেবাসে কি কি আছে মানে আমি যেটা পেয়েছি আর কি, এটা সহ তোমাদেরকে আজকে দিয়ে দেবো। তোমরা এটা দেখবে, এবং সিলেবাসে যদি এর থেকে বেশি কিছু থাকে তাহলে আমাকে তোমরা জানাবে। এবং তোমাদের অ্যাপ্লাইড ম্যাথ এবং ম্যাথের ক্লাস রিপ্রেজেন্টেটিভ যে আছো একটু আমার সাথে একটু যোগাযোগ করো আজকে, তোমাদের সাথে একটু কথা আছে আর কি। তো আর কোনো প্রবলেম কি তোমাদের আছে? একদম প্রথম থেকে এ পর্যন্ত যে কোনো প্রবলেম বলতে পারো, একদম প্রথম ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত যে কোনো প্রবলেম। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে আজকে, তোমরা ইচ্ছে করলে বাইরে যেতে পারো, অথবা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আর কি। তোমাদের অনলাইনে ক্লাস কি সবগুলো ক্লাসেরই হচ্ছে? সব কোর্সেরই কি ক্লাস হচ্ছে? না স্যার, হয় না সবগুলো কোর্স। সবগুলো হয় না? আমাদের ফিজিক্সের তোমাদের তো আরো একজন স্যার ক্লাস নেওয়ার কথা, উনি কি নিচ্ছেন? না স্যার। এখনো শুরু করেনি হয়তো, স্যার বাইরে থেকে কেবল আসছেন, তো হয়তো শুরু করবেন। স্যারকে বলা হয়েছে আর কি। তোমরা স্যারের সাথে কি যোগাযোগ করেছিলে যে স্যার কবে থেকে শুরু করবেন? তোমরা কি জানো যে কোন স্যার ক্লাস নেবে তোমাদের আরেকজন? জি স্যার, রেজু স্যার ক্লাস নেওয়ার কথা। না, রিজু স্যার ক্লাস নেবেন না, উনি উনি ছুটিতে বাইরে আছেন, জাপানে গেছেন আর কি। তো ওনার বদলে এখন বাইরে থেকে আলমগীর হোসেন স্যার আসছেন আর কি, উনি এখন তোমাদের বাকি ক্লাসটুকু কন্টিনিউ করবেন। আমাদের আলমগীর হোসেন স্যার। তোমাদের ক্লাসটা একটু বেশ কিছু মানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল আর কি। প্রথমে তো আমিও এখানে তোমাদের পরে রিপ্লেসমেন্টে আরেকজন স্যারের পরিবর্তে ক্লাস নিচ্ছি। এখানে রিজু ছিল, উনিও তো চলে গেলেন। এরপরে এখন আরেকজন টিচার, যাক সমস্যা নেই। তোমাদের যদি এখন কেবল শুরু, এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা নেই। আর তোমাদের ডিপার্টমেন্টের ক্লাসগুলো কি হচ্ছে তোমাদের এই অনলাইনে? স্যার তোমরা আমাদের কি হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথের দুইটা রেগুলার, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আর হচ্ছে হায়ার। বাকিগুলো রেগুলার না? তাহলে তোমাদের মানে অনলাইন ক্লাসে তোমাদের মতামত কি 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 আর কি, যে এটাতে করে লাভ হচ্ছে তোমাদের কোনো, নাকি আসলে
যে দুইটা স্যার হচ্ছে এর এখনো কন্টিনিউ আছে, এই দুটাতে মানে অনেকটা আগানো। হায়ার অ্যালজেব্রা তো শেষই, আর আর কয়েকটা ক্লাস হইলেই শেষ হয়ে যায়, মানে আমাদের অনেকটাই গুছায় আসছে। আর বাকিগুলো মানে বাকিগুলোতে একটু প্রবলেম রয়েছে, মানে যেটুকু পড়াচ্ছিল সেটুকু ভালোই চলছিল, কিন্তু এখন তো অফ থাকার কারণে স্যার মানে ওটা বাকি আছে। তাছাড়া আগে এমনিতে খুব বেশি যে মানে পার্থক্য যে অনলাইন ক্লাস আর এমনিতে ডিপার্টমেন্টে হতে আলাদা, মানে ঠিকই চলছিল, মানে কন্টিনিউ করলে ভালোই হয়। হুম, হুম। সেটা কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স দেখো মাত্র 22 জন, তোমাদের 200 জনের মতো স্টুডেন্ট এই ক্লাসটাই, সেখানে মাত্র 22 জন, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 10%। 10%-এরও কম হয়ে যাচ্ছে, তাই না? ডিভাইস তো প্রবলেম অ্যাটেন্ডেন্সটা আর আসলে, নেটওয়ার্ক প্রবলেম এখনো সলভ হয়নি, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কারণেই ক্লাস করে না। হ্যাঁ, তোমাদের 12টায় আর একটা ফিজিক্স ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো, আমি তাহলে এখানে ক্লোজ করে দিই মিটিং। আর চেষ্টা করো যে সামনের ক্লাস থেকে একটু অ্যাটেন্ডেন্স বাড়ানো যায় কিনা। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।